বার্ধক্য মানুষের জীবনের বাস্তব সমস্যা এবং অনুভূতিকে কেন্দ্র করে আসতে চলেছে এক নতুন বাংলা চলচ্চিত্র। 7ই ফেব্রুয়ারি কলকাতার সল্টলেক সেক্টর 5-এর একটি সবুজ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা করেন বিশিষ্ট পরিচালক বাদল সরকার। পরিচালক জানান, তার নতুন ছবির নাম বৃদ্ধের পরশ, যা সম্পূর্ণভাবে 60 ঊর্ধ্ব বয়সের মানুষদের জীবন, মানসিক অবস্থা এবং সামাজিক সমস্যাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে। এই চলচ্চিত্রে বার্ধক্যজনিত একাকিত্ব, অবহেলা, শারীরিক দুর্বলতা, স্মৃতিভ্রংশ, সামাজিক বিচ্ছিন্নতা এবং পরিবারের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন, এই সমস্ত বিষয় অত্যন্ত সংবেদনশীলভাবে তুলে ধরা হবে বলে জানান তিনি। বাদল সরকার আরও বলেন, বর্তমান সমাজে বার্ধক্য মানুষের সংখ্যা ক্রমশ বাড়ছে, কিন্তু তাদের সমস্যা ও অনুভূতি খুব কম ক্ষেত্রে আলোচনায় আসে। আগামী দিনে এই ছবির মাধ্যমে প্রবীণদের জীবন সংগ্রাম, তাদের অনুভব এবং সমাজের প্রতি তাদের অবদানকে নতুন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরাই তার মূল লক্ষ্য। পরিচালকের কথায়, বৃদ্ধের পরশ শুধুমাত্র একটি চলচ্চিত্র নয়, এটি বার্ধক্যকে বোঝার এবং অনুভব করার এক মানবিক প্রয়াস। ছবিটি ধীরস্থির গতিতে বাস্তবধর্মী ভাবনায় এগোবে এবং দর্শকদের মনে গভীর প্রভাব ফেলবে বলে আশাবাদী নির্মাতারা। এই ঘোষণার পর থেকেই চলচ্চিত্র প্রেমী মহলে কৌতূহল ও আগ্রহ তৈরি হয়েছে। সমাজের এক গুরুত্বপূর্ণ অথচ উপেক্ষিত অধ্যায়কে পর্দায় তুলে ধরতে চলা এই ছবিটি আগামী দিনে বাংলা চলচ্চিত্রে এক নতুন ভাবধারা যোগ করবে বলে মনে করা হচ্ছে। আমার বহুদিনের একটা আশা ছিল যে আমরা বাচ্চাদের নিয়ে, মধ্য সমাজকে নিয়ে যথেষ্ট ফিল্ম আমরা করে থাকি বা করেন সবাই, কিন্তু এই যে বার্ধক্য মানুষগুলো, তাদের 60 বছরের পরে জীবনের যে কী পরিণতি হয় তারা বলতে পারে না, তারা সহ্য করে। আর সহ্য করতে করতে তারা যখন বলতে পারে, শুধু নিজেদের মধ্যেই বলতে পারে, সেই বয়সের মানুষের সঙ্গে বলতে পারে তাদের ভালো মন্দ কতটা জীবনে কাটিয়েছে। তারই পটভূমিকায় আমার আগামী দিনে একটা চলচ্চিত্র আসতে চলেছে, যার নাম এখনই আমরা সিদ্ধান্ত নিয়েছি। তার নাম হচ্ছে বৃদ্ধের পরশ। খুব সুন্দর। সেখানেই আমি দেখাতে চাই যে কি কঠিন তাদের মনের গ্লানি, যা প্রকাশ করতে পারে না, তারা কমেডির মাধ্যমে হাসতে হাসতে, খেলতে খেলতে, চায়ের দোকানে ঘুরতে ঘুরতে তারা প্রকাশ করে দেবে। অনেক পাওনা হবে, পরম পাওনা হবে আমাদের কাছে, আমরা যারা সেই বার্ধক্যের সন্তান তাদের জন্য। যারা সামনে তারা কারা, এটা আগে জানা দরকার। ঠিক আছে, আমি তো শুধু নামে আর ব্যানারে এখানে আছি আর সামনে দাঁড়িয়ে আছি, আর সামনে যারা আজকে উপস্থিত হয়েছে এখানে, আমার ডাকে হোক বা আমার সংস্থার ডাকে হোক। আমার দুটো সংস্থা, একটা হচ্ছে লাইভ অর্কেস্ট্রা কালচারাল সোসাইটি। এটা আজ নাই করে 30 বছর পার করে গেছে। অনেক আশা নিয়ে করেছিলাম লাইভ অর্কেস্ট্রা। এই নামকরণটা ওয়ার্ল্ডের বুকে শুধু একটাই আছে বিদেশে, আমাদের ইন্ডিয়াতে এই নামটা নেই। তাই আমি রেজিস্ট্রেশন পেয়েছি, সেন্ট্রাল রেজিস্ট্রেশন। এই লাইভ অর্কেস্ট্রার লড়াই, যুদ্ধ, আজকে আমার সামনে যারা আজকে বসে আছে বা আমার পিছনে যে মিউজিশিয়ানেরা বসে আছে, তারা বিগত দিন ধরে, খুব কম ব্যান্ড আছে যেখানে আর্টিস্ট, মিউজিশিয়ান বহু দিন একসাথে থাকতে পারে। আমি নিজে আপ্লুত, গর্বিত যে তারা এত বছর ধরে সামান্য পারিশ্রমিকের বিনিময়ে আমার সামনে এত দিন সাথ দিয়ে যাচ্ছে। পরবর্তীকালে যখন আমি বোম্বের মাটিতে পদার্পণ করলাম এই ফাংশন নিয়ে, মানে অর্কেস্ট্রা, ব্যান্ড, মিউজিক এবং অ্যালবাম করতে পৌঁছে গেলাম, সকলের আশীর্বাদ ভালোবাসায় বাংলা তথা ভারতবর্ষের খ্যাতনামা বিভিন্ন শিল্পীদের মাধ্যমে আমার লেখা এবং কিছু আমার সুরে গান অ্যালবাম হয়েছে, পরম পাওনা। কিন্তু সব কিছুর পিছনেই আছে আমার এই ব্যান্ড। কারণ অর্থ যদি ইনকাম করে থাকি, যেহেতু আমি না সরকারি চাকরি করি, না আমি কোনো ব্যবসা করি, এই সংস্কৃতি আর কালচার
এই আমার মেরুদণ্ড, এই আমার মস্তিষ্ক, এই আমার হার্ট, জানিয়ে শিশুবেলা থেকে এখনও পর্যন্ত নিজেকে অতিক্রম করে যাচ্ছি আর যাচ্ছিও। আমার জীবনের শেষ শ্বাস পর্যন্ত যেন এর মধ্যেই থাকতে পারি। যদি এরা থাকে তাহলে পারব। কারণ আমি মানি একটা মুষ্টি যার ক্ষমতা বহুত, অনেক ক্ষমতা, কিন্তু এই মুষ্টিকে পাঁচটা আঙ্গুল যদি তুলে ধরি, এক একটা করে আঙ্গুল কেটে দেই, তাহলে থাকবে আমার পাঞ্জা। এই পাঞ্জার কোনো মূল্য থাকে না যদি 5টা আঙ্গুল আমার সাথে না থাকে। সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পী, মিউজিশিয়ান, এই সাউন্ডম্যানের মূল্য যে কতটা, আমরা দর্শক, আমরা সামনের মানুষ, আমরা অনেকেই জানি না। এই যে আমি মাইকে কথা বলছি, আমি কি মাইকটা সরিয়ে দিয়ে আমার ভয়েসটা শোনাবো? এই মাইক আমার ভয়েসটাকে আরো সুন্দর রূপ দিয়ে দিচ্ছে ওই মেকআপ ম্যান, ওই পোশাক ম্যান। চারিদিকের অলংকারগুলো যখন মিলে যাচ্ছে একসাথে, তখন আমি একজন ব্যান্ড লিডার, আমি একজন লিডার, আমি একজন ডিরেক্টর, আমি একজন প্রডিউসার। একটা প্রডিউসার তার পয়সা দিয়ে কী করবে? চিল্লাবে যখন আমার কাছে অনেক পয়সা আছে, পাগল বলে সবাই ঢিল মারবে। আর যখন একটা আর্টিস্ট রাস্তায় দাঁড়িয়ে তার একটা অভিনয় করে দেবে, আরে ভিখারি মনে করে হলেও তাকে 2 টাকা দেবে যে ভালো অভিনয় করেছে রে, কিন্তু মূল্য নেই। প্রডিউসার, ডিরেক্টর, শুধু তাকেই আমরা সম্মান করে যাই, তাকেই মঞ্চ দিয়ে যাই। যেমন আমাকে মঞ্চ দেওয়া হয়েছে, আমি একজন ডিরেক্টর। সবার জন্যেই আজ আমি এই মঞ্চে, এটা আমার পরম পাওনা। আর এই সুন্দর পাওনার দিনটা প্রতি বছর আমার এই সমস্ত সদস্যরা, আমার শুভাকাঙ্ক্ষীরা, আমার সহপাঠীরা, তারা এই অনুষ্ঠানটাকে মানাচ্ছে বিগত বছর ধরে। এই জায়গায় 3 বছর, তার আগের স্পটে 2 বছর, তার ওপাশে 4 নম্বর ভেড়ি সেখানে হয়েছে, তার আগে নুনের ভেড়ি সেখানে হয়েছে। আমরা প্রকৃতির সাথে মিলে এই অনুষ্ঠান পালন করি। আমরা কি যেতে পারি না কোনো অডিটোরিয়ামের মধ্যে? তাহলে এই শ্বাস প্রশ্বাস, এই প্রকৃতি, এই জল বায়ু, এরা জানতে পারবেন আমরা কারা। তাই আমরা এদের মাঝখানে। আর কি আমার সৌভাগ্য, আজকের দিনে যখন আমি কারোকে নিমন্ত্রণ করছিলাম, আমি নিজেই আমার এক বন্ধুকে, প্রিয় বন্ধু, 2 দিন আগে তার একটা অনুষ্ঠান হয়ে যায় তারই এলাকাতে। সেই অনুষ্ঠানে মানে আমি গর্ববোধ করছি যে সেখানে আমাকে কী পরিমাণে সম্মান দেওয়া হয়েছে, এবং সেই অনুষ্ঠান পরিচালনার সম্পূর্ণ দায়িত্ব আমার হাতে তুলে দিয়েছিল। সুন্দরভাবে সেই অনুষ্ঠান নেভার শেষ হতে না হতেই আমার এই অনুষ্ঠান এসে পড়ে। আমার যখন শুভাকাঙ্ক্ষীরা আমাকে বললো, দাদা এই অনুষ্ঠানটা আমরা এই জায়গায় করবো, এই ব্যাপার, আমি বললাম তা আমার কয়েকজন বিশিষ্ট গেস্ট আছে, তার মধ্যেই বেছে নিলাম অনিলবাবুকে। যে অনিলবাবু আমাকে সেদিন প্রোগ্রাম দিল। অ্যাডভোকেট অনিলবাবু শুধু বললে হবে না, ইনিও কিংবদন্তি। আগামী দিনে এমন একটা প্রজেক্ট করতে চলেছে, যেই প্রজেক্টের কথা শুনে আমি মানে নিজেকে ঢেলে দিলাম যে আমি আছি, আপনি সরিয়ে দিলেও আপনার সাথে আমি থাকবো, স্বইচ্ছায় বললাম। এই সুন্দরবনের জায়গায় যেখানে মানুষ খেতে পায় না, পড়াশুনো নেই, অশিক্ষিত, যারা ওই বাঘের মুখে চলে যায়, পশুদের অত্যাচার, যাদের রাতের ঘুম হয় না, সেই জায়গায় উনি প্রজেক্ট করতে চলেছেন স্নেহালয়। অর্থের বিনিময় নয়, এখানে যে চলে আশ্রমগুলো, 25,000 টাকা দিন আপনার মাকে দেখবো, 10,000 টাকা দিন আপনার বাবাকে দেখবো, সেই আশ্রম নয়, স্নেহালয়, স্নেহ দেওয়ার জায়গা। পুরো কাহানিটা যখন আমি শুনি, আমি সেদিন থেকেই তাদের সাথে জড়িত হয়ে যাই। জড়িত হয়ে যখন আমি জানাই আমার বার্থডে অনুষ্ঠান আমার স্টাফেরা করছে অমুক তারিখে, সে বলছে সেদিনটা তো আমার বার্থডে। তাই আজকে আমার সাথে একই মঞ্চে, হ্যাঁ এই ব্যানারটা আগে হয়েছিল, তারপরে ওই যে ওনার ব্যানারটা করা হয়েছে। আজকে দুজনের বার্থডে একসাথে হচ্ছে, মানে কি বলবো, ভাবতেও পারছি না। চলুন আমি এবং আমরা সবাই মিলে এই জন্য একটা হাততালি দিই। কলকাতা থেকে মানসী বসুর রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।